প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। শেরপুর সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের ক্লাসে আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া বিষয়ের দ্বিতীয় অংশ আইনসভা থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ জাতীয় সংসদের পরিচয়, গঠন কাঠামো, সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা এবং সংসদের আসন শূন্য হওয়ার কারণ। আলোচনা শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয় সংসদের পরিচয় ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সংসদের গঠন কাঠামো আলোচনা করতে পারবে, জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো সরকার কাঠামো বা সরকার সম্পর্কে তোমাদেরকে পূর্বে ধারণা দেওয়া হয়েছে। সরকার একটি রাষ্ট্রের মুখপাত্র, পরিচালক এবং অভিভাবক, এবং এই সরকার মূলত তিনটি আলাদা আলাদা অঙ্গ নিয়ে বা বিভাগ নিয়ে গঠিত। তার মধ্যে প্রধানতম একটি বিভাগ হচ্ছে আইনসভা। বাংলাদেশ রাষ্ট্রের একটি নির্দিষ্ট আইনসভা রয়েছে এবং এটি বাংলাদেশ সংবিধানের ৫ম ভাগের ৬৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। আইনসভা বলতে আমরা বুঝি যে বিভাগ রাষ্ট্র পরিচালনা বা সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার জন্য আইন প্রণয়ন করে থাকে, সেই বিভাগকে বা সভাকে আমরা আইনসভা বলে থাকি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে আইনসভা রয়েছে, এই আইনসভাটি জাতীয় সংসদ অথবা দ্য হাউস অব দ্য নেশন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভা একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদের যে অধিবেশন অনুষ্ঠিত হয়, এই অধিবেশনটি মূলত একটি মাত্র কক্ষে অনুষ্ঠিত হয়, যার কারণে বাংলাদেশের আইনসভাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো আইনসভা এক কক্ষ বা দ্বিকক্ষ এরকম হতে পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশের আইনসভাটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের যে আইনসভা রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ, এটির স্থায়ী আসন বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। জাতীয় সংসদের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ জাতীয় সংসদের সকল কার্যক্রম এবং সংসদ অধিবেশন বাংলা ভাষার মাধ্যমে পরিচালিত হয়। তবে কোনো সংসদ সদস্য স্পিকারের অনুমতি সাপেক্ষে ইংরেজি শব্দ বা ইংরেজি ভাষা ব্যবহার করেও তার বক্তব্য তুলে ধরতে পারে। বাংলাদেশের যত ধরনের আইন প্রণয়ন করার প্রয়োজন হয় বা বাংলাদেশ সরকার যে আইনগুলো প্রণয়ন করে, এই সকল আইনের প্রণয়ন করার একমাত্র এখতিয়ারভুক্ত বা একমাত্র ক্ষমতাপ্রাপ্ত বিভাগটি হচ্ছে আইনসভা, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদই মূলত প্রজাতন্ত্রের সকল ধরনের আইন প্রণয়ন করে থাকে। এ পর্যায়ে আমরা বাংলাদেশ জাতীয় সংসদের গঠন নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ জাতীয় সংসদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ সর্বমোট ৩৫০টি আসন নিয়ে গঠিত হবে। এই ৩৫০টি আসনের মধ্যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকা থেকে জনগণের সরাসরি ভোটে একজন করে সর্বমোট ৩০০ জন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া মহিলাদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। ২০১১ সালের বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে মহিলাদের আসন বৃদ্ধি করে ৫০টিতে রূপান্তর করা হয়। এই ৫০টি আসন মূলত ৩০০ জন যে সদস্য প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত হন, তাদের মাধ্যমেই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর নির্বাচিত হয়ে থাকেন।
এবং একটি সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয় সংসদের মেয়াদ হয়ে থাকে 5 বছর। এরপর যে আমরা যেই 350 জন বা যেই 300 জন সংসদ সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, এরকম সদস্যরা নির্বাচিত হতে গেলে তাদেরকে কিছু যোগ্যতা থাকতে হবে। আমরা এই যোগ্যতাগুলো নিয়ে এখন আলোচনা করব। এটি বাংলাদেশ সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হলে তাকে কি ধরনের যোগ্যতা থাকতে হবে। প্রথম যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অর্থাৎ কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবার যোগ্য নয়। দ্বিতীয়ত, যিনি সংসদ সদস্য হতে নির্বাচিত হতে আগ্রহী তাকে অবশ্যই 25 বছর বয়স্ক হতে হবে, অর্থাৎ 25 বছরের কম কেউ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবে না। 3 নম্বর যে যোগ্যতাটি রয়েছে সেটি হচ্ছে যিনি প্রার্থী হবেন বা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে আগ্রহী তাকে অবশ্যই কোনো একটি এলাকার ভোটার তালিকায় নাম থাকতে হবে, অর্থাৎ কারো বয়স 25 বছর হয়েছে এবং সে একই সাথে বাংলাদেশের নাগরিক কিন্তু সে ভোটার হয়নি বা ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা নেই, সেক্ষেত্রে সে কিন্তু জাতীয় সংসদ সদস্যের প্রার্থী হিসেবে নিজেকে দাবি করতে বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। এ পর্যায়ে জাতীয় সংসদ সদস্য কারা নির্বাচিত হতে পারবে না, অর্থাৎ কি ধরনের অযোগ্যতা থাকলে একজন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না সেগুলো নিয়ে আলোচনা করব। এটি বাংলাদেশ সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। প্রথম যেই অযোগ্যতাটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে ভারসাম্যহীন বা পাগল বলে ঘোষিত হয় তাহলে সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কেউ যদি দেউলিয়া হিসেবে ঘোষিত হয় এবং এই ঘোষণার যে দায়ভার এটা থেকে সে যদি অব্যাহতি লাভ না করে সে পর্যন্ত সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবে না। অর্থাৎ কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, এই ঋণ নেওয়ার পর সে যদি পরিশোধ করার অযোগ্য হয়ে যায় বা পরিশোধ করার মতো তার যদি সামর্থ্য না থাকে তাকে আমরা দেউলিয়া বলি। সেক্ষেত্রে এই দেউলিয়া ঘোষিত হওয়ার পর সে যদি এই দায় থেকে অব্যাহতি না পায় তাহলে অব্যাহতি না পাওয়া পর্যন্ত সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবে না। তৃতীয় যে কারণটি বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিক কিন্তু সে যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে বা বিদেশি রাষ্ট্রের নাগরিক হিসেবে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করে কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি তার আনুগত্য ঘোষণা করে সেক্ষেত্রেও সে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্রের নাগরিকদের প্রধানতম এবং প্রথম কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা। অতএব কেউ যদি বাংলাদেশের আনুগত্য স্বীকার না করে বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি তার আনুগত্য ঘোষণা করে বা স্বীকার করে সেক্ষেত্রেও সে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বলে ঘোষিত হবে। চতুর্থ যে কারণটি রয়েছে 1972 সালে বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীনে যদি কেউ অপরাধী হয় এবং দণ্ডিত হয়ে থাকে তাহলে সেও জাতীয় সংসদ সদস্য হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবে। জাতীয় সংসদ সদস্য হিসেবে অযোগ্যতার আরো কিছু বিষয় রয়েছে। 5 নম্বরটি হচ্ছে নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ যদি দোষী সাব্যস্ত হয় এবং এই দোষী সাব্যস্তের মেয়াদ হচ্ছে 2 বছর, অর্থাৎ কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে এবং এই ফৌজদারি অপরাধের কারণে সে যদি 2 বছরের বা তার অধিক সময়ের জন্য দণ্ডিত হন এবং এই দণ্ড শেষ হওয়ার 5 বছর যদি অতিক্রান্ত না হয় তাহলে সে সংসদ সদস্য হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ কেউ 2 বছর কারাদণ্ড ভোগ করার পর মুক্তি লাভ করলো এবং মুক্তি লাভ করার পর তাকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সে যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চায়। 6 নম্বর যে কারণটি রয়েছে কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রের কোনো কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকে তাহলে সেও সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য অযোগ্য বলে ঘোষিত হবে। যেমন আমরা বলতে পারি যেমন কেউ যদি কোনো সাংবিধানিক পদে বা কোনো সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত থাকেন
যেমন আমরা বলতে পারি, কেউ যদি সরকারি কর্ম কমিশনের কোনো সদস্য হিসেবে নিয়োজিত থাকেন, তাহলে সে কিন্তু তখন নিজেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করার অযোগ্য বলে বিবেচিত হবে। 7 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এর বাইরেও, অর্থাৎ যে 6টি কারণের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরেও যদি কোনো আইন দ্বারা অথবা নির্বাচনী বিভিন্ন আইন রয়েছে, এই আইনের দ্বারা কোনো ব্যক্তি যদি অঘোষিত হয়, অযোগ্য বলে ঘোষিত হয়, তাহলেও সে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে। এ পর্যায়ে আমরা জাতীয় সংসদের আসনগুলো শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করব। অর্থাৎ কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরও বেশ কিছু কারণের জন্য তার আসন শূন্য হয়ে যেতে পারে। এটি বাংলাদেশ সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। প্রথম যে কারণটির জন্য সংসদের কোনো আসন শূন্য হতে পারে সেটি হচ্ছে কেউ যদি নির্বাচিত হওয়ার পর প্রথম বৈঠকের তারিখ থেকে পরবর্তী ৯০ কর্মদিবসের মধ্যে শপথ গ্রহণ না করে, অথবা তিনি যে শপথ গ্রহণ করেছেন তার শপথপত্রে স্বাক্ষর না করে, তাহলে তার আসনটি শূন্য হয়ে যাবে। অর্থাৎ একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংসদ সদস্য যারা নির্বাচিত হন তাদেরকে প্রথমে শপথ গ্রহণ করতে হয় এবং তাদের যে শপথনামা রয়েছে এতে স্বাক্ষর করতে হয়। কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি যদি পরবর্তী ৯০ দিনের মধ্যে এই শপথ গ্রহণ না করেন এবং শপথ পত্রে স্বাক্ষর না করেন, তাহলে তার আসনটি শূন্য বলে ঘোষিত হবে। দ্বিতীয় কারণটি রয়েছে, কোনো সংসদ সদস্য শপথ গ্রহণ করলো এবং সে সংসদেও যোগদান করলো, কিন্তু দেখা গেল কোনো কারণে সে এক একাধারে বা সংসদে যে বৈঠকগুলো হয় এই বৈঠকগুলোর মধ্যে ৯০ দিন স্পিকারের অনুমতি ছাড়া বা সংসদের অনুমতি ছাড়া অনুপস্থিত যদি থাকে, সেক্ষেত্রেও ওই ব্যক্তির আসনটি শূন্য হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে যে সংসদের অনুমতি, এখানে সংসদ অনুমতি বলতে মূলত স্পিকারের অনুমতি ছাড়া কেউ যদি একাধারে ৯০ দিন অর্থাৎ ৯০ যে সংসদে যে অধিবেশন হয় এই অধিবেশনের মধ্যে ৯০ দিন পর্যন্ত সে যদি অনুপস্থিত থাকে, তাহলে তার আসনটিও শূন্য বলে বিবেচিত হবে। ৩ নম্বর কারণটা হচ্ছে কোনো কারণে যদি সংসদ ভেঙে যায়। তোমরা ইতিমধ্যে জেনেছো যে সংসদের মেয়াদ হচ্ছে ৫ বছর, কিন্তু ৫ বছরের পূর্বেও কোনো কারণে সংসদ ভেঙে যেতে পারে। সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারেন, বা প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করলে, তার দল যদি পদত্যাগ করে, দলীয় সরকার পদত্যাগ করে, তাহলেও সংসদ ভেঙে যেতে পারে। তো যে কোনো কারণেই হোক ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই সংসদ ভেঙে গেলে আসন শূন্য বলে ঘোষিত হবে। ৪ নম্বর যে কারণটি হয়েছে, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রেও কোনো ব্যক্তির আসন শূন্য হয়ে যেতে পারে। সংবিধানের ৭০তম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো প্রার্থী বা কোনো সংসদ সদস্য যেই দলের সদস্য হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়, সে যদি জাতীয় সংসদে ওই দল থেকে পদত্যাগ করে বা ওই দলের বিপক্ষে কোনো ভোটে অংশগ্রহণ করে, তাহলে তার সদস্যপদ শূন্য বলে ঘোষিত হবে। অর্থাৎ সংসদ সদস্যরা সাধারণত কোনো দলের অধীনে বা কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন, এবং নির্বাচিত হওয়ার পর সে যদি সেই দল থেকে পদত্যাগ করে এবং বা সেই সংসদে ওই দলের বিপক্ষে কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তার আসনটি শূন্য হয়ে যাবে। এটি সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে। ৫ নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, যদি কোনো সংসদ সদস্য তার কোনো ব্যক্তিগত কারণে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেয়, তাহলেও স্পিকার তার পদত্যাগপত্রটি গ্রহণ করার মাধ্যমে পদ শূন্য বলে ঘোষণা করতে পারে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলাদেশ জাতীয় সংসদের যারা সদস্য নির্বাচিত হন তাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সংসদ সদস্য হিসেবে যিনি নির্বাচিত হন বা যারা নির্বাচিত হন, তাদের প্রথম দায়িত্বই হচ্ছে সংসদ অধিবেশনে যোগদান করা, অর্থাৎ তাকে শপথ গ্রহণ করা এবং শপথ গ্রহণ করার পর সংসদে যে অধিবেশন বা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, সংসদের মূল কাজই হচ্ছে আইন প্রণয়ন করা
এবং আইন প্রণয়ন করার জন্য সংসদে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, বৈঠক, আলোচনা, সমালোচনা এগুলো হয়ে থাকে। একজন সংসদ সদস্যকে অবশ্যই আইন প্রণয়ন সংক্রান্ত এই বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন সংক্রান্ত সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করে থাকে, যেমন রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকার নির্বাচন, মহিলা সংরক্ষিত আসনের সদস্যদেরকে নির্বাচন, এ ধরনের নির্বাচনগুলোতে সংসদ সদস্যরা তাদের মতামত প্রকাশ করে থাকে এবং অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করা, অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বা জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আলাপ আলোচনা হয়ে থাকে। কোনো সংসদ সদস্য প্রশ্ন করতে পারে, মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এর উত্তর দিয়ে থাকেন। তো এই সকল যেই বিষয় রয়েছে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব, এখানে সংসদ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন এবং এটিও তাদের অন্যতম একটি দায়িত্ব এবং কর্তব্য। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দলের পক্ষে অবস্থান করা। তোমরা একটু আগে জেনেছো যে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদেরকে সর্ব অবস্থায় দলের পক্ষে অবস্থান নিতে হবে, কোনোভাবেই দলের বিপক্ষে গিয়ে অবস্থান নেওয়া সম্ভব নয়। অতএব প্রত্যেক সংসদ সদস্যের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সংসদের যে কোনো বিষয় নিয়ে দলের পক্ষে অবস্থান করা। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জনগণের পক্ষে অবস্থান। তোমরা নিশ্চয়ই জানো যে সংসদ সদস্যরা জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হয়, অতএব নির্বাচিত হওয়ার পর জনগণের কল্যাণ, জনগণের সুবিধা অসুবিধা, অভাব অভিযোগ এই বিষয়গুলো নিয়ে সংসদে তাদের অবস্থান করতে হয় এবং জনগণের পক্ষে তাদেরকে সেখানে মতামত তুলে ধরতে হয়। নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ। সংসদ সদস্যরা নির্বাচনের পূর্বে অর্থাৎ যখন তাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। এ সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সংসদ সদস্যদের অন্যতম এবং দায়িত্ব এবং কর্তব্য। এগুলি নিয়েও তারা বিভিন্ন ফোরামে বা সংসদ অধিবেশনে তাদের মতামত তুলে ধরেন। সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সরকারের বিভিন্ন পদের দায়িত্ব পালন, অর্থাৎ একজন সংসদ সদস্য শুধুমাত্র একজন সংসদ সদস্য নন, তিনি কখনো মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি কখনো সংসদের বিভিন্ন কমিটি রয়েছে যেগুলোকে আমরা স্থায়ী কমিটি বলি, এই কমিটিগুলোর দায়িত্ব পালন করে থাকেন। কখনো কোনো সংসদ সদস্যকে চিফ হুইপ বা হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ সংসদে যে বিভিন্ন পদগুলো রয়েছে এই পদগুলোর দায়িত্ব সুষ্ঠুভাবে এবং নৈতিকতার সাথে পালন করা একজন সংসদ সদস্যের দায়িত্ব এবং কর্তব্য। তোমাদের জন্য এখানে কিছু অনুশীলন রয়েছে, আশা করি তোমরা বাসায় এই অনুশীলনগুলো চর্চা করবে এবং একই সাথে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।